আপনারা যা সকলেই জানেন যে আমি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এমপি প্রার্থী ছিলাম। আচ্ছা, আমি যদি এমপি হতাম, আমি এমপি হতে পারিনি। আমি যদি এমপি হতাম, গাইবান্ধার ওই 5 আসন এমপির মতোই আমি সাধারণ জীবনযাপন করতাম এবং সততার মধ্যে থাকতাম। কারণ আমি আগেই বাঞ্ছারামপুর উপজেলার জনগণকে আমি ঘোষণা দিয়েছি, আমাকে যদি আপনারা এমপি বানান, আমি এমপি হব না, আপনারা এমপি হবেন। এবং আপনারা যে সিদ্ধান্ত দিবেন, যে দায়িত্ব দিবেন, যেভাবে বলবেন, এভাবে বাঞ্ছারামপুর উপজেলা চলবে। বাঞ্ছারামপুর উপজেলার মানুষকে আমি আরও বলেছিলাম যে আপনাদের যে এই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি স্বাস্থ্যসেবা। আমাদের উপজেলাতে গিয়ে স্বাস্থ্যসেবার নাম করে একটা মানুষ অসহায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। যাওয়ার পরে ওই ডাক্তারের কাছ থেকে এখানে মিনিমাম 20 জন দালাল বসে থাকে, তারা কিন্তু তাকে টেনে প্রাইভেট মেডিকেলে নিয়ে যায়। কারণ সরকারি হসপিটালে কোনো টেস্ট থাকে না, তো ডাক্তাররা কনফিউজ থাকে। এই সুযোগে দালালরা হসপিটালে নিয়ে কিন্তু যে মানুষটা শুধুমাত্র ডাক্তারকে দেখাইতে আসছে, বড় জোর 50 টাকা 100 টাকা খরচ হবে, সেই মানুষটা কিন্তু 10,000 টাকা ইনস্ট্যান্ট খরচ হয়ে যায়, 20,000 টাকা ইনস্ট্যান্ট খরচ হয়ে যায় ওই দালালের কাছে পরে ওই হসপিটালে, প্রাইভেট হসপিটালে যাওয়ার কারণে। তাহলে আমি আমার দেশে আমি স্বাধীন স্বাস্থ্যসেবা পাবো, সেই সুযোগটা কিন্তু নাই এই সিস্টেমের কারণে। তাহলে এবং আরেকটা বিষয় আমি নির্বাচনের সময় বলেছিলাম যে এই বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। আমার দেশে আমি মানুষ, আমার অধিকার আছে বেঁচে থাকার। আমি যদি অপরাধ করি, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, কিন্তু মব জাস্টিস করে কোনো সাধারণ মানুষ আমাকে আতঙ্কিত করে আমাকে মারধর করার, রাস্তা বেজ্জতি করার এই সুযোগটা কিন্তু আসলে দেওয়া উচিত না। এবং আমার উপজেলার অনেক দূরন্ত গ্রাম থেকে, প্রান্তিক লেভেল থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত লাগে আমার উপজেলা আসতে। তখন এসে একটা মানুষ যখন জিডি করে, তখন পুলিশ জিডি করতে তদন্ত যেতে চায়, আবার যায় না, টাকা দিলে যায়, অনেক সময় যায় না। এবং পরবর্তীতে দেখা যায় কি, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে পুলিশের কাছ থেকে কিন্তু কোনো সুবিচার পায় না। হয় নেতাকে দিয়ে ফোন দিতে হয়, তাহলে মেম্বার চেয়ারম্যানদের যাইতে হয়, প্রচুর টাকা খরচ করতে হয়। টাকা খরচ করলে পুলিশের কি চোখ মেলে, নাহলে অন্যথা পুলিশ কি চোখ বন্ধ করে থাকে। আমার আত্মবিশ্বাস না, আমি বলেছিলাম যে যদি আমি বাঞ্ছারামপুর উপজেলার এমপি হতাম, তাহলে প্রত্যেকটি ইউনিয়নে একটি পুলিশ বক্স স্থাপন করা, একটা ওই এসআই এবং একটা কনস্টেবলের মধ্যে দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে যদি একটা কনস্টেবল এবং একটা এসআই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে, মাদকেরা মাদক বিক্রি করতে ভয় পাবে, এবং যার জোর আছে, প্রভাব আছে, যে সব চাঁদাবাদি করে খায়, তাই সেও ভয় পাইতো যে আমার ইউনিয়নে কিন্তু পুলিশ আছে এবং পুলিশ কিন্তু সব কিছু জানে। এখন দেখা যাচ্ছে কি, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সে কষ্ট করে ওই থানায় গিয়ে নেতার বিরুদ্ধে অভিযোগ দিবে, বা সে মার খেয়েছে, মাথা ফাটছে, ওই থানায় গিয়ে অভিযোগ দিবে, পরবর্তীতে পুলিশ ওই নেতার পক্ষে কথা বলবে। এখন এই সিস্টেমটাকে আমি চেঞ্জ করতে চেয়েছিলাম যে সাধারণ মানুষ, পুলিশ তার কাছে যাবে, কোন ঘটনা ঘটার আগে পুলিশ সাথে সাথে যাবে এবং ইনস্ট্যান্ট নিরপেক্ষ তদন্ত করবে, ওই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই সিস্টেমটা আমি চেয়েছিলাম। তাই আমি যেহেতু এমপি হতে পারি নাই, আমার আসলে এমপি হয়েছেন আপনার বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী হয়েছেন, জুনায়েদ আব্দুর রহমান সাকি সাহেব, উনি এমপি হয়েছেন। আমি ওনাকে অনুরোধ করব যে ওই গাইবান্ধার 5 আসনের এমপির মতোই আপনি সাধারণ মানুষের এমপি হবেন, আপনি গণমানুষের এমপি হবেন, এবং আপনি আপনার অহংকার মুক্ত একজন এমপি হবেন। কারণ এই সাধারণ মানুষ নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, সরকার আপনাদেরকে মন্ত্রী বানিয়েছে, এই সব ক্রেডিট কিন্তু সাধারণ মানুষের। কাজে সাধারণ মানুষ যেন আপনাকে যখন তখন পায় এবং আপনার কাছে যেতে পারে, আপনার কাছে সুখ দুঃখের কথা বলতে পারে, এবং আপনার কাছে তার বিপদ দুঃখ দুর্দশার কথা বলতে পারে, এই সুযোগটা দেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব। এবং সেই সাথে সারা বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনারা ঢাকায় বেশি না থেকে সুযোগ পেলে আপনার নির্বাচনী এলাকায় যান, গিয়ে দেখেন প্রত্যেকটি, আমরা ফেসবুক খুললে দেখি এই যে রমজান কিন্তু মানুষ মনেই করে না, কিছু মানুষ ছাড়া। বর্তমানে যে ফেসবুকটা বলে কি পরিমাণের মারামারি, সন্ত্রাসী, রাহাজানি এবং খুন খারাপি হচ্ছে বলার বাহিরে। মানুষ কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, শক্তিশালী মানুষ দ্বারা কি গরিব মানুষগুলা, নিরহ এবং অসহায় মানুষগুলা। সেখানে কিন্তু আপনার রাজনৈতিক প্রভাব কাজ করে না, এমপি মন্ত্রীরা এগুলো যেতেছে না, কানও নিতেছে না। আমার দায়িত্ব হলো, আমি যদি এমপি হতাম, আমার বাঞ্ছারামপুর উপজেলার প্রত্যেকটি নাগরিককে আমি সমান অধিকার দিতাম, এবং আমি এও বলতাম যে এখানে যে গরিব, যে দুর্বল আর যে সবল, সে উভয়ই সমান। ইচ্ছা করলে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবেন না, ইচ্ছা করলে গরিবের প্রতি, নরমের প্রতি আপনি জুলুম করতে পারবেন না। আপনাকে আইনের আওতা নিয়ে আসতে হবে। দেখেন বাংলাদেশ সংবিধানে বলা আছে যে সকল মানুষের সমান অধিকার, আইন সবার জন্য সমান। আসলে আইন কিন্তু সবার জন্য সমান না। বাংলাদেশের আইন কি মাকড়সার জালের মতো, এটা কার জন্য? গরিবের জন্য। আর ধনীদের জন্য ইটস ভেরি ইজি, টাকা দিলে সবকিছু সম্ভব হয়ে যায়। এটা কার দেশে? এটা বাংলাদেশে। কিছুদিন আগে একটা বন্ধু আমাকে বলেছে যে ফেসবুকে, যে আইনের আওতা আনা উচিত।
কত সুন্দর একটা কথা বলেছি, আইনকে আইনের আওতায় আনা উচিত। কেন? বাংলাদেশের আইন যে দুর্নীতি হয়ে গেছে, আইন ঠিকই আছে, কিন্তু আইন পেশার সাথে আমরা যারা আছি সকলেই আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। আমরা সততাকে, অপরাধটাকে বিবেচনা করি না। থানায় পুলিশ যখন একটা এফআইআর লেখে, পুলিশ কিন্তু ওই ভুক্তভোগী, সে গরিব, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে প্রায়োরিটি দেয় না। সে প্রায়োরিটিতে মনে করে আমার এত সেবা করে লাভ কি? অথচ সে কিন্তু গভর্নমেন্টের টাকা স্যালারি নিচ্ছে, বেতন নিচ্ছে। আমি দেখি নাই আমার এই 40 বছর বয়সে কোনো পুলিশের কোনো এসআইকে অন্তত আন্তরিকতা, ভালোবাসা দেখিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সেবা দিয়েছে। পুলিশ মনে করে আমি এই পদে আছি, মানে তারা সে একটা ইন্সপেক্টর, সরকার থেকে বড় স্যালারি পাচ্ছে, সে যেখানে টাকা পাবে এই টাকাকে সে প্রাধান্য দেয়। এবার টাকার বিনিময়ে কিন্তু এসআইরা পুলিশরা কাজ করে, এটা কিন্তু এখনো আছে, এটা কিন্তু শেষ হয়ে যায়নি। কাজেই এই যে সাধারণ মানুষ এখনো থানা গেলে জিডি করতে 500 টাকা লাগে, একটা পুলিশকে বাড়িতে নিতে হলে 2, 4, 5, 10,000 টাকা দিতে হয়। আসামিকে অ্যারেস্ট করাতে হলো 10 আর 20,000 টাকা না দিলে আসামি কি, পুলিশ আসামিকে অ্যারেস্ট করে না। তাহলে এই ধারণা থেকে, এই কালচার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারিনি। তাই নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে এবং 71-এর মুক্তিযুদ্ধরা যে স্বপ্ন দেখেছিল, এই বাংলাদেশটা হবে গণমানুষের এবং মানুষের বাংলাদেশ, কৃষকের, শ্রমিকের, খেটে খাওয়া মানুষের, সকলের বাংলাদেশ হবে। এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করেই কিন্তু আমরা জুলাই বিপ্লবে আবার রক্ত দিয়েছি এবং এদেশের মানুষ শহীদ হয়েছে একটা সুন্দর বাংলাদেশের জন্য। দেখুন, এই যে একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এই সরকার আসার কারণে কিন্তু আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জনপ্রতিনিধি হচ্ছেন, নেতা হয়েছেন, যারা রাজনীতি করেছেন তারা আজকে কি ভালো ফর্মে আছেন, শুধুমাত্র কি নতুন সরকার আসার কারণে। তাহলে এই মূল ক্রেডিট কারা? জনগণ। এদেশে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কাজে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে যান, তাহলে কিন্তু আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবেন এবং এই দেশের মানুষ আপনাকে মনে রাখবে। এই দেশটা আমাদের সকলের, সবার আগে বাংলাদেশ। আসুন বাংলাদেশটাকে ভালোবাসি, তাহলে আমরা সবাই ভালো থাকবো।